নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে আরও একবার স্বাগত। গলাটা বোধহয় একটু বসে গেছে, কারণ অপেক্ষা করতে 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 কোথাও গলাটা আস্তে আস্তে পারদ নিচে নেমে গেছে আর কি। শুধু আমার অপেক্ষা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের অপেক্ষা। কারণ আর দুটো রাত, মানে আজকে প্রায় রাত হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 10টা, আজকের রাত আর কালকের রাতটা পোয়ালেই প্রথম দফার যে বিধানসভা নির্বাচন সমগ্র উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পশ্চিম পাটের কিছুটা অংশ তাই নিয়ে প্রথম দফার বিধানসভা নির্বাচন। আর তার ফলে প্রার্থীদের মধ্যে একেবারে শেষ বেলার যে শেষটুকুর যে প্রচার, যতটুকু শেষ মুহূর্তে ঝালাই করে নেওয়া যায়, যতটুকু যেখানে যেখানে ফাঁক ফোকর আছে সেগুলোকে সামনে নেওয়া যায়, তার প্রচেষ্টা চলছে। আর তারই মাঝে পেয়ে গেছি এমন একজনকে, 5 বছর আগেও তার সাথে ভোটের সময় অনেক অভিজ্ঞতা ছিল, এবারে অভিজ্ঞতা বড্ড কম। প্রথমবারের জন্য আজকে আমার একটা অভিজ্ঞতা তৈরি হবে হয়তো আপনাদের সামনে রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে। তিনি গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, এই মুহূর্তে দলের রাজ্যের সাধারণ সম্পাদক, এবং গঙ্গারামপুরের পরপর 3বারের প্রার্থী। প্রথমবার অন্য দলের হয়ে, কংগ্রেসের হয়ে জিতেছিলেন, পরের বার দল বদল করে তৃণমূলে এসে হেরে যান, এবারে আবার তৃতীয়বারের জন্যে। কি মনে হয় এবার শিখে ছিঁড়বে? দেখুন, গণতন্ত্রে তো জয় পরাজয় আছি। তো তৃণমূল কংগ্রেস গঙ্গারামপুরে এবার কোনোভাবেই হারবে না। হারবে না? কেন হারবে না? ঠিক কি কি কারণ, কি কি লজিকের জন্য হারবে না? তৃণমূল কংগ্রেস ভোট চাইছে উন্নয়নের নিরিখে, কাজের নিরিখে। আর ভারতীয় জনতা পার্টি ভোট চাইছে জাতের নিরিখে, ধর্মের নিরিখে। এই সম্প্রীতির বাংলা কোনোভাবেই জাতপাতকে প্রশ্রয় দেবে না। কারণ আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িটাও সে আগুনে লেলিয়ান শিকার থেকে বাদ যাবে না। অতএব শান্তির বাংলায় কেউ রোজ দিন অশান্তি লাগাতে চাইবে আর বাংলার মানুষ সেটাকে প্রশ্রয় দেবে, নিশ্চিত যে বাংলার মানুষ সেই প্রশ্রয় দেবে না, গঙ্গারামপুরের মানুষও সেটাকে প্রশ্রয় দেবে। 2021-এর এজেন্ডা তো তাই ছিল। তৃণমূল কংগ্রেস চেয়েছিল উন্নয়ন, আর বিজেপি সাম্প্রদায়িকতাকে সামনে রেখেই ভোট চেয়েছিল। সেবার উল্টো হয়েছিল। তা সেবার হয়তো কোথাও গঙ্গারামপুরের মানুষের মনে হয়েছিল যে সত্যেনবাবু খুব কাজের মানুষ, তাকে ভোট দেওয়া যেতে পারে। 2011 থেকে 16 বিধায়ক থাকাকালীন তিনি অনেক কাজ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে এটা পরিষ্কার হয়েছে যে কাজ তৃণমূল কংগ্রেস সরকার করে, ব্যক্তি ফ্যাক্টর নয়। কারণ 21 থেকে 26 ওই একই ব্যক্তি বিধায়ক থেকেছেন, কিন্তু তিনি গঙ্গারামপুর বিধানসভার জন্য কিছুই করতে পারেননি। যেখানে মানুষ বুঝেছে যে না, এখানে ব্যক্তি সর্বস্ব কিছু নেই, এখানে দল সর্বস্ব। অতএব দলকেই গুরুত্ব দেওয়া উচিত, এবং তৃণমূল কংগ্রেস যে সরকারে থাকবে সেটা বাংলার মানুষ জানে, গঙ্গারামপুর মানুষের। স্থানীয় কি কি ইস্যু আছে যে ইস্যুগুলোর জন্যে মানুষ সত্যেনবাবুর বদলে মুখ ফিরিয়ে আপনার দিকে আসতে পারে বা তৃণমূল কংগ্রেসের দিকে আসতে পারে? স্থানীয় ইস্যু বলতে মানুষ চায় যিনি জনপ্রতিনিধি হবেন তিনি মানুষের সঙ্গে থাকবেন। গত 5 বছরে সত্যেনবাবুকে মানুষের সঙ্গে দেখা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে গঙ্গারামপুরের যে ডেভেলপমেন্টটা হওয়া উচিত সরকারের পক্ষ থেকে, গত 5 বছরে সেটা মুখ থুবড়ে পড়েছে। আমরা 2021-এ করোনাজনিত পরিস্থিতিতেও প্রায় 2.5 বছর, তার মধ্যে যা পরিকল্পনা আমরা জমা দিয়েছিলাম আজ পর্যন্ত সে সমস্ত পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে। নতুন কোনো পরিকল্পনা গঙ্গারামপুরে যিনি বিধায়ক ছিলেন তিনি তৈরি করতে পারেননি, এবং এই গঙ্গারামপুরকে নতুনভাবে সাজানোর জন্য যা যা প্রয়োজন ছিল তার কোনোটাই তিনি করতে পারেননি। যার জন্য গঙ্গারামপুর বিধানসভার মানুষ এবার আমার মনে হয় সিদ্ধান্ত নেবে। অত্যন্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, বিচক্ষণ মানুষজন এই বিধানসভা এলাকায় বসবাস করেন, যে না এবার আর ভুল নয়, এবার সঠিক পথে আমরা এগোতে চাই। গতবার 1004-এর একটা ব্যবধান ছিল, 4000-এর কিছু বেশি ভোট, 4500-এর আশেপাশে একটা ভোটে ব্যবধান ছিল। ব্লকে আপনি প্রায় 10,000-এর কাছাকাছি ভোটে এগিয়েছিলেন, আর 13-14 হাজার ভোটে বোধহয় শহর থেকে আপনি পিছিয়েছিলেন, আমি যদি খুব ভুল না করি। এবারে পরিস্থিতি কি তাই থাকবে? না, 13-14 হাজার ভোটে নয়, আমি 9,000-এর কিছু বেশি ভোটে, 10,000-এর কিছু কম, 9,700 কি 9,800 এক্সাক্ট ফিগারটা ব্লকে নেই, তবে 10,000 না টাউনে, 10,000 কম ভোটে আমরা টাউনে পিছিয়েছি। আচ্ছা, আর ব্লকে আমরা লিড করেছিলাম। কত ভোটে? প্লাস মাইনাস করে আমাদের 4,000 কিছু বেশি ভোট আমাদের লস ছিল।
আচ্ছা, যাই হোক, আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে সত্যেন্দ্রনাথ রায় তৃণমূলের উন্নয়নের কারণে 11 থেকে 16 কাজ করেছিল, ব্যক্তি সত্যেন্দ্র রায় সেভাবে কাজ করতে পারেননি, সেটা প্রমাণ হয়েছে 21 থেকে 26-এ। নিশ্চিত প্রমাণ হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে 11 থেকে 16-তে সত্যেন্দ্র রায় তৃণমূল কংগ্রেসে ছিলেন, 16তেও তিনিই টিকিট পেয়েছিলেন, মানুষ মুখ ফিরিয়ে নিল কেন? দেখুন, কোথাও গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষের মধ্যে তখন মনে হয়েছিল, কারণ সবে সবে আমি দল পরিবর্তন করেছি, মনে হয়েছিল যে এই গণতান্ত্রিক পরিসরে গৌতম দাস কোথাও না কোথাও হয়তো মানুষকে আঘাত করেছে, সে আঘাতের প্রতিফলন হয়তো ঘটেছে। আমি সেটাকে মেনে নিয়েছি, হাসি মুখে মেনে নিয়েছি। এবারে কি সেই পরিস্থিতি বদলেছে? লাগাতার কাজ করছি দলের হয়ে, মানুষের তো বিশ্বাস অর্জন করবার জায়গা তৈরি নিশ্চিত করেছি। মানুষ তো এটা বুঝেছে যে কংগ্রেস থেকে তৃণমূল, আমি কংগ্রেস থেকে বিজেপি নই, বিজেপি থেকে তৃণমূল নই, আমি সরাসরি কংগ্রেস থেকে তৃণমূল। আমি কংগ্রেস ঘরানার মানুষ, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত তারা সবাই কংগ্রেস ঘরানার সঙ্গে যুক্ত। হয়তো একটু বোঝাতে সময় লেগেছে, বুঝতে সময় লেগেছে। আজকের সময় তারা কারো বোঝাতে বুঝতে কারো আর অসুবিধা নেই। 21 থেকে 26 এই সময়কাল, মানে যখন আপনি বিধায়ক থাকতে পারেননি আর জেলা সভাপতির পদও চলে গেছিল, তারপরে আপনি তুলনামূলকভাবে কিছুটা অফকালার হয়ে গেছিলেন, সেইখান থেকে টিকিট পেয়েছেন, কেমন লাগছে? দেখুন, আমি হয়তো হেরে গেছিলাম ভোটের অঙ্কে, কিন্তু 84,000 মানুষ আমাকে তো ভোট দিয়েছিল। আমি সেই 5 বছর ধরে সেই মানুষগুলোর সঙ্গেই ছিলাম। তারপরে দল আমার উপর বিশ্বাস রেখেছে, ভরসা রেখেছে, আমি তার জন্য দলের কাছে কৃতজ্ঞ। এটা তো ঠিক যে দল আরেকবার সুযোগ দিয়েছে, মানে আমারও দলকে এবার কিছু দেওয়ার সময় এসেছে, আমার কর্মীদের দলকে কিছু দেওয়ার সময় এসেছে। 2025, 2024 এই সময়কালে জেলাতে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচিগুলো, তার বিভিন্ন জায়গায় আপনাকে সবসময় দেখা যায়নি, কেন দেখা যায়নি? না, এরকমটা নয়, দেখা যায়নি তা নয়, হয়তো সব জায়গাতে আমি পৌঁছতে পারিনি, হয়তো আমার ব্যক্তিগত কোনো অসুবিধার কারণে যেতে পারিনি, কারণ আমি তো রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম। অর্থাৎ এটা তো বলবার জায়গা নেই যে আমি দলের বাইরে ছিলাম, আমি দলের সঙ্গেই ছিলাম, দলের গুরুত্বপূর্ণ পদে আমি আজকেও আছি। হয়তো কোনো কারণবশত আমি সেই মিটিংগুলোয় হয়তো পৌঁছতে পারিনি, তার নোট নিশ্চয়ই পার্টির কাছে আছে, কারণ আমি কোথাও না যেতে পারলে পার্টিকে জানিয়ে দিই যে আমি কেন যেতে পারছি না। একটা সময় গঙ্গারামপুর টিকিট কে পাবেন সেটা নিয়ে বিভিন্ন লড়াই ছিল, প্রতিবারই থাকে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, একটা লড়াই ছিল। তারপরে আপনি টিকিট পেয়েছেন, আপনি টিকিট পাওয়ার পর ব্লক সভাপতি রেজিগনেশন দিয়েছিলেন, পরবর্তীতে তিনি অবশ্য বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ, সেই জন্য রেজিগনেশন দিয়েছিলেন। কোথাও কি এইগুলো একটা ফ্যাক্টর হতে পারে? দেখুন, রেজিগনেশনের বিষয়টা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উত্তর দেওয়ার বিষয়টা আমার উত্তর দেওয়ার বিষয় নয়, কারণ রেজিগনেশন তো আমার কাছে দেওয়ার কথা নয়। তিনি রেজিগনেশন যদি দিয়ে থাকেন তাহলে ব্লক প্রেসিডেন্ট হিসেবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়েছেন। এই বিষয়ে আমার কাছে কোনো আমি সংবাদ মাধ্যমে যতটুকু দেখেছি, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন যে উনি অসুস্থ। আমি বলে অসুস্থ হলে আপনার কাউকে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া উচিত, কারণ গঙ্গারামপুর এমন একটা এলাকা যেখানে 3টে বিধানসভা জুড়ে আছে, তাদের ব্লক প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ রোল থাকা উচিত। আর টিকিটের বিষয়টা সর্বোচ্চ স্থানে যারা দলের আছে তারা ঠিক করেন, কারো পক্ষে এটা বলা সম্ভব নয় কে টিকিট পাবে। দল নিশ্চিতভাবেই কাউকে না কাউকে প্রতীকটা বহন করার জন্য দায়িত্ব দেয়, আমাকে দল প্রতীক বহন করার জন্য দায়িত্ব দিয়েছে। আমি ব্যক্তি গৌতম দাস কেউ নেই, দলের প্রতীকটাই শেষ কথা, দলের কর্মীরাই শেষ কথা। আপনি বলছেন সেক্ষেত্রে ব্লক সভাপতি পরিবর্তন হলে বেশি সুবিধা হতো ভোটে? পরিবর্তন হওয়াটা বড় কথা নয়, ব্লক সভাপতি অ্যাক্টিভ রোল প্লে করলে সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, কারণ পুরো মেশিনারিটা ব্লক প্রেসিডেন্টের হাত দিয়েই তৈরি হয়। তো যেখানে মেশিনারিটা ব্লক প্রেসিডেন্টের হাত দিয়ে তৈরি হয়, তাহলে কোথায় কোন জায়গায় খুঁটিনাটি, কোথায় কি সমস্যা আছে, কোথায় লুফলস আছে, যার পুরোটাই সম্ভব ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে খুব সহজেই জেনে নেওয়া, যেটা জানতে আমাদের সময় লাগে। তো সেইটা প্রার্থী হিসেবে আপনার কি কোথাও সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না আজকের ডেটে আমাদের কাছে কোনো সমস্যা নেই, কারণ আমরা মাঠে ময়দানে থাকা লোক, আমরা চেষ্টা করে সেটাকে রিকভার করেছি এবং আমরা ঠিকঠাকই আছি। কি মনে হচ্ছে, তপনের দিককার অঞ্চল নাকি গঙ্গারামপুরের অঞ্চল নাকি শহর, কোনটা আপনাকে বেশি করে আশীর্বাদ করবে? সমস্ত গঙ্গারামপুর বিধানসভার মানুষের আশীর্বাদ করার জন্য রেডি আছে, গৌতম দাসকে নয়, তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। যখন এতটাই কনফিডেন্ট, নিশ্চয়ই ভেবেছেন কত লিড হতে পারে? দেখুন, আমি তো তান্ত্রিক নই যে আমি গণনা করে বলে দেবো, তবে আমাদের একটা কল্পনা থাকতে পারে, আমাদের একটা ভাবনা থাকতে পারে, ক্যালকুলেশন থাকতে পারে। সেই ক্যালকুলেশনটা সবটাই অ্যাকুরেট ফিগার তো আর হয় না, ঠিক একটা অ্যাজাম্পশন হয়। আমরা জিতছি, তৃণমূল কংগ্রেস জিতছে গঙ্গারামপুর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি মানুষ আপনাকে আশীর্বাদ করে, প্রায়োরিটি দিয়ে কোন কোন কাজ করাবেন? দেখুন, গঙ্গারামপুর নিয়ে আমাদের একদম প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের প্রতিজ্ঞা স্তম্ভ প্রকাশ করেছি, বাড়ি বাড়িতে আমরা সেই প্রতিজ্ঞাপত্র আমরা পৌঁছে দিয়েছি যে আমাদের সরকার অলরেডি গঙ্গারামপুরকে স্মার্ট সিটির আওতায় নিয়ে এসেছে। আমরা এই গঙ্গারামপুর শহরকে যানজট মুক্ত করতে চাই। প্রথমত গঙ্গারামপুর শহরে ফ্লাইওভার আমরা তৈরি করবই,
এবং এই গঙ্গারামপুর এলাকায় আমরা একটা বাইপাস ব্রিজ তৈরি করে, গঙ্গারামপুরের জনসংখ্যা বাড়ছে, বড়বাজার গঙ্গারামপুর একটা ঐতিহ্য, সেখানে পুনর্ভবা নদীতে বাইপাস ব্রিজ তৈরি করে যেরকম ওপারের কেউ একটা শহর গড়ে তোলবার সুযোগ আমরা তৈরি করে দেবো, একইভাবে যাতায়াতের ব্যবস্থা এবং গঙ্গারামপুর বড়বাজার এলাকাটাকে আরও উন্নত করার ব্যবস্থা আমরা করে দেবো। একদম রাজ্যের শেষ প্রান্তে প্রায় 500 কিলোমিটার দূরে এই দক্ষিণ দিনাজপুর জেলা অবস্থিত। আমরা প্রতিজ্ঞা করেছি যে বিশেষ করে যানবাহন বাড়ছে, রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে, হেড ইঞ্জুরি বাড়ছে, এখানে নিউরো আমাদের কোনো ওয়ার্ড নেই আমাদের জেলাতে, যার ফলে আমাদের কলকাতা বা শিলিগুড়ির মধ্যে ছুটতে হয়। আমরা প্রতিজ্ঞা করেছি যে আমাদেরকে নির্বাচিত করুন আমাদের সরকার, এই কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা একটা নিউরো ওয়ার্ড আমরা খুলব, যেখানে হেড ইঞ্জুরির ক্ষেত্রে বা রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে নিউরোজনিত কোনো বিষয় যাতে এখানেই অন্তর্পক্ষে চিকিৎসার ব্যবস্থাটা থাকে। একইভাবে গঙ্গারামপুর স্টেডিয়াম, যেটাকে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা উন্নত মানের কোচিং সেন্টার করে এবং এই স্টেডিয়ামের মানকে আরও উন্নত করে রাজ্যের বাকি স্টেডিয়ামের সঙ্গে, কারণ আমাদের অত্যন্ত ভালো জায়গা, ভালো পরিবেশ আছে, এই কোচিং সেন্টারে যাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায় এবং রাজ্য স্তরে জাতীয় স্তরে খেলবার সুযোগ পায়, সে বিষয়টাও আমরা কোথাও না কোথাও নিশ্চিত করেছি। একইভাবে রবীন্দ্র ভবন, গঙ্গারামপুরে বহু সংস্কৃতপ্রেমী মানুষ আছে, এই রবীন্দ্র ভবনটাকে রেনোভেট করে আরও সুন্দর করে সংস্কৃত জগতের মানুষের হাতে কী করে দেওয়া যায়, মিনি কনফারেন্স হল কী করে গঙ্গারামপুরে আমরা তৈরি করে দেবো প্রতিজ্ঞা করেছি। একইভাবে গঙ্গারামপুর বিধানসভার যেরকম লস্কর একদম শেষ প্রান্ত, সেখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে অভিজ্ঞ ডাক্তারবাবুদের দিয়ে নিয়মিত ওপিডি চালু রাখা, তার প্রতিজ্ঞা আমরা করেছি। গঙ্গারামপুর বিধানসভার তপন এলাকাতে আমরা স্টেট জেনারেল হাসপাতাল, কারণ খুব গ্রামীণ এলাকা, কালদিঘি বালুরঘাট পৌঁছতে সময় লাগে, আমরা প্রতিজ্ঞা করেছি যে, এবং প্রতিজ্ঞা স্তম্ভে আমরা সেটা প্রকাশ করেছি যে আমরা ওই এলাকাতে একটা স্টেট জেনারেল হাসপাতাল আমরা তৈরি করব। আমাদের সরকার, আমাদের গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেস নির্বাচিত হলে, আমাদের যেরকম শ্রীনাথপুর ঘাট বলে একটি জায়গা আছে এবং চারিদিকেই পাকা রাস্তা হয়েছে, মহাসুরা আছে, হিরণ্যপাটি আছে, এবং বেশ কিছু জায়গা আছে, আমরা ঠিক করেছি সেখানে কানেক্টিভিটি তৈরি করে দেওয়া। এই নীলডাঙ্গার আশেপাশে বেলবাড়ি 1 অঞ্চলের এরকম একটা সমস্যা আছে, ব্যস্তমোড় বলে একটা জায়গা আছে ওখানে। একইভাবে সুখদেবপুর বলে একটি এলাকা আছে যেখানে এখনও প্রায় 4 কিলোমিটার রাস্তা কাঁচা, চাইলেই 5 বছরেই বিধায়ক, সেটা আমি বিধায়ক থাকাকালীন সময় যে সমস্ত রাস্তার পরিকল্পনা দিয়েছিলাম 1 নম্বর অঞ্চল, তার সবটাই সম্পন্ন হয়েছে। সেই রাস্তাটাকেও আমরা অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে চাই, যাতে করে সেই এলাকার মানুষ খুব সহজেই করতে পারে। আমরা এগ্রো বেস ইন্ডাস্ট্রি পিপিপি মডেলে হলেও গঙ্গারামপুর বিধানসভা এলাকার একটা বড় অংশের মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, যাতে করে এগ্রো বেস ইন্ডাস্ট্রি আমরা অন্ততপক্ষে দুটো তৈরি করতে পারি। যদি সেটা পিপিপি মডেলে হয় তাতেও আমাদের অসুবিধা নেই, এবং যেরকম কৃষকের উৎপাদিত ফসল খুব সহজেই ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। একইভাবে শ্রম দিবস তৈরি হবে, প্রচুর বেকার যুবক যুবতীরা তারা শ্রমদানের সুযোগ পাবে, যার ফলে একটা আর্থিক রোজগার হবে। আমরা ভেবেছি যে শিক্ষার মানকে আরও উন্নত করতে, ঘরের মায়েদের বোনেদের আরও বেশি করে সুযোগ দিতে গঙ্গারামপুর নয়াবাজার এলাকাতে যদি একটা গার্লস কলেজ স্থাপন করা যায়, সেটাও আমরা প্রতিজ্ঞাপত্রে আমরা প্রকাশিত করেছি। এরকম বেশ কিছু ভাবনা আমাদের আছে, স্মার্ট সিটির আওতায় নিয়ে এসে গঙ্গারামপুরকে উত্তরবঙ্গের 3টি শহরের মধ্যে একটা উন্নত শহর হিসেবে গড়ে তোলা। হ্যাঁ, অনেক বড় ইশতেহার। 16 থেকে 21 তো আপনি ছিলেন বিধায়ক, 16 থেকে 18-র কিছুটা সময় অবধি কংগ্রেসের, এবং তারপর থেকে আপনি তৃণমূলের। সেই সময়গুলো তো এই ইশতেহারই তো নিশ্চয়ই ছিল। দেখুন, আমার মনে হয় আপনি সাংবাদিকতা করেন, আপনি যথেষ্ট বিচক্ষণ মানুষ। 16 থেকে 21-এর বেশ কিছু পরিসংখ্যান বা তথ্য আপনার কাছে থাকা উচিত। আমি 16 সালে কংগ্রেসের বিধায়ক ছিলাম। আমার বিধায়ক তহবিল থেকে আমি কী কাজ করেছি তার প্রত্যেকটার পরিসংখ্যান আমি জনমানুষের কাছে তুলে দিয়েছি। কোথায় সুইচ গেট কাম ব্রিজ করেছি, কোথায় রাস্তায় তৈরি করেছি, তা বলছি না, বলছি এই কাজগুলো কি তখন ভাবেননি? আমি শেষ করিনি। কোথায় কালভার্ট তৈরি করেছি, তার পরিকল্পনা তৈরি করেছি। এবং 18 সালের এপ্রিল মাসে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হই। তারপরেই পঞ্চায়েত নির্বাচন, ঠিক তার পরের মাসে দীর্ঘ সময় আপনার মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকার জন্য, আপনি জানেন যে সেই সময় সরকারি কাজকর্ম করা যায় না। এবং ঠিক তার পরেই 2-4 মাস আমরা যা পরিকল্পনা জমা দিয়েছিলাম, রাস্তা, বাইপাস, ব্রিজ, তখন এত জঞ্জাট ছিল না, তখন ফ্লাইওভার নিয়ে আমাদের ভাবনা ছিল না। তখন এই সমস্ত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে যা প্রপোজাল পাঠিয়েছিলাম, পরবর্তী সময় তার প্রত্যেকটা বাস্তবায়িত হয়েছে। এবং সবথেকে বেশি গঙ্গারামপুর বিধানসভা এলাকায় 2021-এর আগে দেওয়া প্রপোজালের বড় রাস্তা এবং ব্রিজ তৈরি হয়েছে। একইভাবে আপনার জানা উচিত যে 2019-এ আবার আমরা লোকসভা ইলেকশন ফেস করি, এবং সেই সময় আবার আমাদের এমসিসি লাগু থাকে, যার ফলে সরকারি কোনো উন্নয়নমূলক কাজকর্ম করা সম্ভব নয়। এবং দুর্ভাগ্যবশত, ঈশ্বরের ভালো বলুন খারাপ ফলই বলুন, আমাদের ভালো বলুন খারাপ ফল বলুন, যেটাই বলুন, করোনাজনিত পরিস্থিতি তৈরি হয় এবং গোটা দেশ জুড়ে একটা লকডাউনের পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্র বা রাজ্য কারো পক্ষেই সেই সময় উন্নয়নমূলক কাজ তো দূরের কথা, তখন মানুষের জীবন বাঁচানোটাই সব থেকে বড় দায় ছিল। এবং পরবর্তী সময় 21-এর নির্বাচন মাস্ক মুখে দিয়ে আমাদের নির্বাচন ফেস করতে হয়েছিল। আমার মনে হয় এই সময়কালের মধ্যে আমরা চাইলেও
সবটাকে বাস্তবায়িত করবার মতো কোনো সুযোগ আমার কাছে ছিল। তার মানে আপনার সেবারও এইগুলো ছিল প্ল্যানে, কিন্তু করতে পারেন একদমই ছিল। এবং 16 থেকে 18 এই সময়কালে বিরোধী দলে থাকার কারণে আপনি কাজ করতে পারেননি। না, আমি বিরোধী দলে থাকার কারণে কাজ করতে পারিনি বলবো না, আমি যে প্রপোজালগুলো দিয়েছিলাম পরবর্তীতে সেগুলো বাস্তবায়িত করবার ক্ষেত্রে সময় লাগে। যেমন বাইপাস ব্রিজ আমরা ডিপিআর পর্যন্ত রেডি করেছিলাম, কিন্তু আমরা টেন্ডার প্রক্রিয়া পর্যন্ত যেতে পারিনি, যার ফলে তারপরে লকডাউন চলে আসে, করোনা চলে আসে, লোকসভা ইলেকশন চলে আসে, আমরা বাস্তবায়িত করতে পারিনি। কিন্তু আমাদের যে পরিকল্পনা ছিল না বা আমার যে প্ল্যান ছিল না, আমি বিরোধী ছিলাম বলে যে আমি কাজ করতে পারিনি, এরকমটা নয়। বিরোধী থাকাকালীনও আমি কাজ করেছি এবং তার প্রমাণ এই বিধানসভা এলাকায় আমি রেখেছি। আর 72 ঘন্টা পরে এই সময় আপনি একদম রিল্যাক্স হয়ে যাবেন। লাস্ট 1-1.5 মাস ধরে যে টেনশন ছিল সেটা মোটামুটিভাবে রিল্যাক্স হয়ে যাবেন, ভোট শেষ হয়ে যাবে। একেবারে শেষ মুহূর্তে কি মনে হচ্ছে বলতে, এই যে 1.5 মাস ধরে লড়লেন বা 1 মাস ধরে লড়াই করলেন, মাঠে ময়দানে ছুটে বেড়ালেন, কি মনে হচ্ছে? শুভবুদ্ধি সম্পন্ন গঙ্গারামপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা গণতান্ত্রিক মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারে থেকে বাংলার প্রত্যেকটা মানুষকে সরাসরি সাহায্য সহযোগিতার মাধ্যমে, সরকারি প্রকল্পের মাধ্যমে ভালো রেখেছে, তার পক্ষে এই এলাকার মানুষ আছে। টেনশন কি কিছুটা কমছে না একেবারে টেনশন সপ্তম শিখরে চলে গেছে? দেখুন, ব্রেন যতদিন আপনার সচল থাকবে ততদিন টেনশন নামক বস্তুটা কখনো আপনার ব্রেন থেকে যাবে না। এই টেনশনটা তখনই যাবে যখন আমার ব্রেনটা ডেথ হবে, যখন আমি কোমায় চলে যাব। তার আগে টেনশন, আমি পা হাঁটছি সেটাও টেনশন থাকবে, আমি খাচ্ছি সেটাও টেনশন থাকবে, আমি ঘুমানোর সময় হয়তো আতঙ্কে ছটফট করে উঠবো যে আমার বিছানায় সাপ উঠলো কিনা বা কেউ আমাকে আঘাত করছে কিনা, অর্থাৎ টেনশন তো থাকবে, এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের ময়দানে নেমে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চিন্তিত থাকবো না যে কোথায় কি হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা হচ্ছে কিনা। কারণ নির্বাচন কমিশন যেভাবে আমাদের হয়রান করছে এবং যেভাবে পুলিশকে ব্যবহার করছে অন্যায়ভাবে, তাতে তো টেনশনে থাকাটা খুব স্বাভাবিক। তবে আমরা লড়াইয়ের ময়দানে আছি। টেনশন মানে এই নয় যে আমরা ভীত সন্ত্রস্ত, এরকম নয়। টেনশন মানে এটাই যে আমরা কী করে এটাকে সাকসেস করবো, সাকসেসের জায়গাটা নিয়েই টেনশনে আছি। টেনশনের কথা এই জন্য বললাম যে মনোনয়নের দিন ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল, ছেলেকে মাঝ রাস্তা দান করিয়ে ভুলে চলে যাচ্ছিলেন, কালদিঘি পার করে যাচ্ছিলেন, তারপর ছেলে ফোন করেছে, মনে পড়েছে ছেলেকে নিয়ে আসা হয়নি। কোথাও তো একটা সাংঘাতিক টেনশন কাজ করছিল বলেই আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আপনার ছেলের প্রতি সাংঘাতিক। আমার ছেলে তো নাবালক, আমি খুব চেষ্টা করি যাতে আমার অ্যাবসেন্টে আর কেউ রাজনীতিতে না আসে। আমার পরিবারে একমাত্র রাজনীতি করা লোক আমি, দ্বিতীয় কেউ আমার পরিবারে রাজনীতি করে না। আমি মন থেকেও আর চাই না যে আমার অ্যাবসেন্টে কেউ বা রাজনীতিতে আসুক, কারণ রাজনীতির যে অভিজ্ঞতা আমার কাছে আছে, যে কারণের জন্য আমরা রাজনীতি করি। কিন্তু বংশ পরম্পরায় তো আপনার মধ্যে রাজনীতির রক্ত বইছে। নিশ্চয়ই সেটা করছে। আমার বাবা, আপনার দিদি, আমার বাবাকে দেখেছি, আমার দিদিকে দেখেছি, তারপরে আমি এসেছি, তাদের দেখেই আমি এসেছি, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। কিন্তু যে উদ্দেশ্যে আমরা রাজনীতি করি বর্তমান অবস্থাতে, সেই উদ্দেশ্যটাকে আমরা কতটা বাস্তবায়িত করতে পারবো আগামী দিনে, সেটার উপরই নির্ভর করবে যে পরবর্তী জেনারেশন আমার কেউ রাজনীতিতে আসবে কি আসবে না। মানে আপনি থামিয়ে দিতে চাইছেন আপনার বংশ পরম্পরা? আমি চাইলেই তো আর কাউকে থামিয়ে দিতে পারবো না। আজকে আমার বাবা নেই যে আমাকে পাহারা দিয়ে বসে রাখবে যে আমার ছেলে কি খাচ্ছে কি করছে, কালকে আমিও থাকবো না। অতএব ও সাবালক হোক, ও নিজস্ব চিন্তা ভাবনায়, এটা আমার ভাবনাটা আমি বললাম, ও নিজস্ব চিন্তা ভাবনার থেকে ঠিক করবে। কিন্তু আপনি ভুলে গেলেন কি করে? দেখুন, ভুলে যাওয়াটা মানুষের সহজাত ধর্ম। তবে আমি তো আমার নাবালক সন্তান আমার পায়ে পা মিলিয়ে হাঁটুক, বাদশে রাজনীতির ঝান্ডা নিয়ে স্লোগান দেখ, আমি তো আন্তরিকভাবে সেটা কখনো চাই না। শখে পরে কেউ যেতে চায়, ছোট নাবালক, তাকে সঙ্গে নিয়ে যাওয়া যেতেই পারে, কিন্তু আমি আন্তরিকভাবে চাই না যে আমার পাশে থেকে কেউ জিন্দাবাদ বলুক আর আমি সেটাকে এনজয় করি। তার বয়স হোক, বুঝতে শিখুক, কলেজে ভর্তি হোক। আমিও তো কলেজ লেভেলে রাজনীতি করেছি, তখন তো রাজনীতি করার সুযোগ থাকবে, তখন রাজনীতি করবে, অসুবিধার কিছু। এই ভোটের প্রধান বিরোধীকে, প্রতিপক্ষ যারা থাকে তারা সবাই বিরোধী, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। যে একটু হলেও ভারতীয় জনতা পার্টি আমাদের কাছে প্রধান প্রতিপক্ষ বলেই মনে হয়। এসআইআর প্রতিপক্ষ নয়? না, এসআইআর প্রতিপক্ষ নয়, এসআইআর বাংলার মানুষের বিরোধী, এসআইআর জনগণ বিরোধী। এসআইআর বাংলার মানুষের উপর চক্রান্ত করে এই নির্বাচন কমিশন নির্যাতন চালিয়েছে। এই নির্যাতনের বিরুদ্ধে সব মানুষ আছে। জনগণের উদ্দেশ্যে, গঙ্গারামপুর বাসীর উদ্দেশ্যে কি বলবেন? এক কথাই বার্তা, গণতন্ত্রের উৎসব, সকলেই উৎসবের মেজাজে ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যান, আপনার পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট দিন। তবে ভোট দেওয়ার আগে একবার ভাবুন যে এই সম্প্রীতির বাংলায়, ভ্রাতৃত্বের বাংলা, যাতে কোনোভাবেই আগামী দিনে কোনো সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি না হয়। উন্নয়নের নিরিখে ভোট দিন, কাজের নিরিখে ভোট দিন, ধর্মের নিরিখে নয়।
ধর্ম মন্দিরে থাক, মসজিদে থাক, গির্জায় থাক, গুরুদ্বারায় থাক, ধর্ম আমাদের প্রত্যেকের অন্তরে থাক, কিন্তু কোনোভাবেই ধর্মকে ভোটের বাক্সে নিয়ে যাবেন না। ধর্মের ভিত্তিতে কোনো দেশ কখনো সচ্ছলভাবে এগিয়ে যেতে পারেনি। তার একাধিক প্রমাণ এই পৃথিবীর বিভিন্ন দেশে তার প্রমাণ আছে, এবং লাস্ট বাংলাদেশের নির্বাচনও সেটা প্রমাণ করেছে। নাহলে বাংলাদেশ জামাত ইসলাম জিতত, বাংলাদেশ বিএনপি জিততে পারত না। আমি একদম অন্যদিন প্রথমে বলি, আমি একদম শেষে বলছি যে ভোট কিন্তু যুদ্ধ নয়, ভোট উৎসব। নববর্ষ গেছে, বাংলার একটা বড় উৎসব, তারপরে ভোট উৎসব, গায়ে গায়ে উৎসব। কোথাও চাইব না আগামী 23-এ বা তার আগেও ভোট নিয়ে কোথাও কোনো সন্ত্রাস, কোনো রক্তক্ষয়, কোনো সমস্যা এগুলো হোক। আশা করব প্রার্থীও একমত হবেন, এবং তার কাছে আমার অনুরোধ যে তিনিও যেন সংকেত মিডিয়ার পর্দায় সবাইকে বলেন যে ভোটে যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে। অলরেডি আপনাদের দলের মধ্যে এই নির্বাচনের সময়কালের মধ্যে একটা গোলাগুলি চলেছে। আমরা চাই না কেউ কখনো কোনো আহত হোক, অশান্তির বাতাবরণ তৈরি হোক। দেখুন, জোর করে ক্ষমতা দখল করার পক্ষে ব্যক্তি গৌতম দাস কোনোদিনই থাকেনি, আগামী দিনেও থাকবে না। মানুষের রায়কে আমি মাথা পেতে নিতে জানি, তবে আমি নিশ্চয়ই সকল গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই আবেদনই করব, সমস্ত মানুষের কাছে। আপনার মতাদর্শ আলাদা হতে পারে, আপনার রাজনৈতিক চিন্তাভাবনা আলাদা হতে পারে, কিন্তু অবশ্যই গণতন্ত্রের উৎসবটাকে সবাই উৎসব হিসেবে নিন। জোর করে কাউকে ফাঁসিয়ে চক্রান্ত করে কোনোভাবেই ভোটের ময়দানে জিতবার চেষ্টা না করে উন্নয়নের নিরিখে, কাজের নিরিখে মানুষের পাশে দাঁড়ান। তবে এই ভোটকে কেন্দ্র করে আপনারা কেউই কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনার মধ্যে জড়াবেন না। কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী যাতেই গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষকে থাকতে না হয়। আজকে ভোট আছে, কালকে ভোট থাকবে না। আমরা প্রতিবেশী, আমাদের প্রতিবেশী আচরণই থাকবে। নিশ্চয়ই আমাদের নিজস্ব চিন্তাভাবনা থাকবে, মিটিং মিছিল থাকবে, কিন্তু তা বলে কোনোভাবেই আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হোক এরকম ঘটনার জন্য সঙ্গে যেন আমরা কেউ কোনোভাবে যুক্ত না হই, এই আবেদন সকল গণতন্ত্রের মানুষের কাছেই আমার থাকবে। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আশা করা যায় 4 তারিখ আপনার হাস্যমুখ দেখা যাবে। ভালো থাকবেন সবাই। Subscribe our channel. Press the bell icon.